ভূ রাজনীতিতে কী হচ্ছে, কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, এই সকল বিষয়ভিত্তিক অনুষ্ঠান দ্য চেস বোর্ডে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছে আমি আপনাদেরই হোস্ট ফারহান ইন্তিশার খালেদ। মূলত বহির্বিশ্বে এবং বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন জিওপলিটিক্যাল ফিনমেনা অর্থাৎ ভূ রাজনৈতিক ঘটনা আপনাদের সামনে সিস্টেম্যাটিকভাবে তুলে ধরা এবং সেই সকল ডিসকাশন একটু কম্প্রিহেন্সিভভাবে এক্সপার্ট অপিনিয়ন দিয়ে ভ্যালিডেট করার জন্যই মূলত আমাদের শোটি গড়ে তোলা হয়েছে। আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা সকলেই কিছু না কিছু শিখে যেতে পারবেন। আমাদের আজকের টপিক ব্রিক্সের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এবং বাংলাদেশের ব্রিক্সের সদস্য হওয়ার সম্ভাবনা। আশা করি ভালো করে আপনারা টপিকগুলো বুঝে নেবেন এবং আমাদের বিষয়বস্তু আপনারা উপলব্ধি করতে পারবেন। তবে দাঁড়ান, মূল বক্তব্যে যাওয়ার আগে এই বিষয়ে ছোট্ট একটা ভিডিও দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমার সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন এম নুরুল আলম স্যার। তিনি একজন গভর্নেন্স এবং ইন্টারনাল অডিট প্রফেশনাল। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শোতে আমাদের সময় দেওয়ার জন্য। আপনি কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইনভাইট করার জন্য। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার। আমরা কি তাহলে ইন্টারভিউ নিয়ে আগাতে পারি? ইনশাল্লাহ আমরা আগাতে পারি। ওকে স্যার। স্যার, শুরুতে যদি আপনাকে জিজ্ঞেস করি, আসলে ব্রিক্স গ্রুপিংটা কি? মানে এটা শুধু আমাদের জেনারেল অডিয়েন্সের জন্য যদি একটু সংক্ষেপে বুঝিয়ে বলতেন। ব্রিক্স গ্রুপিংটা ইনফ্যাক্ট এর নামের মধ্যেই আমরা যদি যাই, ব্রিক্স হচ্ছে 5টা দেশের নামের অধ্যাক্ষর দিয়ে হওয়া। জি স্যার। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। জি স্যার। এই 5টি দেশ 2006 সালে একটা ইউএন অ্যাসেম্বলিতে একটা সাইডলাইনে একটা মিটিং করেছিল যে ফাইন্যান্সিয়াল বৈশ্বিক আর্থিক যে প্রভাব, জি স্যার, এটা কিভাবে তারা মানে তাদের মতো করে তারা একটু সহনশীল করা যায়, তার জন্য তারা ওখানে একটা আলাপ করে। সেই আলোচনা থেকে 2009 সালের প্রবাবলি 16ই সেপ্টেম্বর ব্রিক্স প্রতিষ্ঠা করে। ব্রিক্সটা হচ্ছে এই 5টি দেশ প্রথমে প্রথম সামিটটাই হয়। আমি 16ই সেপ্টেম্বর বলেছিলাম, 16ই জুন 2009 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এই 5টি দেশ এটা প্রতিষ্ঠা করে। পরবর্তীতে এখানে আরও 6টি দেশ অন্তর্ভুক্ত হয়। এই দেশগুলির মধ্যে ইরান আছে, সৌদি আরবিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, তারপরে এখানে ইজিপ্ট আছে। এরা সবগুলি মিলে এখানে 11টা দেশের এটা একটা ব্লক বা একটা অ্যালায়েন্স ব্রিক্স প্লাস বলছে দেখলাম। রাইট। এটা এখন ব্রিক্স প্লাস, কারণ এটার আরো ব্যাপকতা আরো বাড়তে পারে। জি স্যার। স্যার, আমি এখন মানে ব্রিক্সের বদৌলতে আপনাকে জিজ্ঞেস করি, তারা আসলে কোন প্রিন্সিপালটার উপর বেস করে এই গ্রুপিংটা তৈরি করেছে? মূলত প্রিন্সিপালস অনেক ব্যাপক, ওদের অনেক ওয়ার্ক আছে এটার উপরে। বাট আমি সাধারণভাবে যেটা মনে করি সেটা হচ্ছে এটা ওয়েস্টার্ন এবং আমেরিকান একটা বৈশ্বিক অর্থনীতির উপর একটা প্রভাব আছে। এই প্রভাবটা ইনফ্লুয়েন্সটাকে কিভাবে নিউট্রালাইজ বা ব্যালেন্স করা যায়, এটার অর্থ হচ্ছে শুধু অর্থনীতি এবং বৈশ্বিক বাণিজ্যের উপর যে ডলারের যে প্রভাবটা, এই প্রভাবটাকে ওরা একটা কাউন্টার ব্যালেন্স করার জন্য মানে যদি ডলারের পরিবর্তে যদি অন্য একটা অল্টারনেটিভ মুদ্রা কিংবা লোকাল কারেন্সি দিয়ে যদি আন্তর্জাতিক যে লেনদেন এগুলি সেটেল করা যায়, এটাই হচ্ছে মূল তাদের চিন্তা ভাবনা, বা আমি যদি বলি মানে মেইন প্রিন্সিপাল যদি বলি এটাই। আচ্ছা স্যার। স্যার, যখন কোনো ব্রিক্সের সামিট দেখি, মানে সামিটের যে রিক্যাপগুলো দেখানো হয় অথবা বিভিন্ন নিউজ আউটলেট যখন এগুলোর উপর রিপোর্টিং করে, তখন একটা কথাই বারবার উঠে আসে, আসলে একটা না স্যার, ফার্স্টে আসে মাল্টিল্যাটারালিজম, যেটা চায়না, রাশিয়া, ব্রাজিল, তারা সবাই বলে যে আমরা একটা মাল্টিল্যাটারাল ওয়ার্ল্ড অর্ডার, মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার আমরা প্রতিষ্ঠা করতে চাচ্ছি। এবং আরেকটা টপিক আসে হচ্ছে একটা ব্রিক্স কারেন্সি। তো এই ব্রিক্স কারেন্সির কনসেপ্টটাই কিন্তু স্যার আসলে মূলত আসছে ওই ডি ডলারাইজেশনের
যে প্রসেসটা Okay. সেটাকে মানে সেই প্রসেসটাকে আসলে ম্যানিফেস্ট করার জন্য। তো স্যার একদম মানে বাস্তবিক অর্থে যদি আপনাকে জিজ্ঞেস করি এই ডলারাইজেশনটা কতটা সম্ভব, এটাকে আদৌ কি ব্রিক্স পারবে মানে কাউন্টার ব্যালেন্স করে নতুন একটা কারেন্সি চালু করার মাধ্যমে? দেখেন, ডলারের প্রভাবটা এটা মানে এত ব্যাপক যে এটা ডলার ছাড়া আর কোনো কারেন্সি পৃথিবীর বৈশ্বিক বাণিজ্যে কেউ চিন্তাই করতে পারে না, পারতো না। অফকোর্স। ব্রিক্স প্রতিষ্ঠার পর থেকে ব্রিক্সের একটি আর্থিক প্রতিষ্ঠান হয়েছে, আপনি জানেন নিশ্চয়ই, এনডিএ, জি স্যার। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। জি স্যার। জি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের কিন্তু প্রথম যখন চিন্তা করে ব্রিক্স, তখন কিন্তু ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক হিসেবে পরে এটাকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হিসেবে করছে। এটা ব্রিক্স ডেভেলপমেন্ট থেকে নিউ ডেভেলপমেন্টে যাওয়ার আমি যেটা মনে করি ওরা এটার ব্যাপকতা যেটা সেটাকে একটু বাড়িয়ে দেওয়া, সারা পৃথিবীর সবাই এটার সুবিধা পাবে, এই কারণেই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হিসেবে হয়তো এরা করেছে। বাট এটার যে আপনার ডলারাইজেশন কতটুকু সম্ভব এটা ডিপেন্ড করে ভবিষ্যতে আমাদেরকে এই জিনিসটা অর্থনৈতিক অবস্থা কোন দিকে যায়, কিভাবে যায় সেটা। তবে আমরা এখন দেখতেছি অলরেডি 5-6টা দেশ তারা শুরু করেছে, তারা তাদের কারেন্সি দিয়ে তারা তাদের বৈশ্বিক লেনদেন, তারা আমদানি রপ্তানি এগুলি তারা সেটেল করার জন্য চেষ্টা করছে। এখানে মালয়েশিয়া আছে, ইন্ডিয়া আছে, চায়না আছে, সো অনেকেই এটা অলরেডি শুরু করে, রাশিয়া আছে। জি স্যার। সো দে অলরেডি স্টার্টেড। সো এটার বাট ব্রিক্স কারেন্সি নামে এখনো পর্যন্ত আমার জানা নেই কোনো কিছু, মানে ডলারের পরিবর্তে একটা কারেন্সি বা ইউরোর মতো নেটোভুক্ত দেশগুলিতে যেটা এরকম কোনো কিছু আমার জানা নেই। জি স্যার। আমি স্যার যখন পড়ছিলাম ব্রিক্সের ব্যাপারে আমার আপনার ডিসিপ্লিনই ছিল ইন্টারন্যাশনাল রিলেশনস। তো 2023-24 সময় দেখতাম যে এই ব্রিক্স কারেন্সি এই ব্যাপারটা অনেক বেশি আলোড়ন জোগাচ্ছিল। তো স্যার ব্রিক্সের হিসাবে আরেকটা কোয়েশ্চেন করি আপনাকে। ডোনাল্ড ট্রাম্প মানে হি ইজ এ ফিগার। তো উনি বলছিলেন যে ব্রিক্সের সাথে যাদের সম্পৃক্ততা থাকবে, মানে অ্যাসোসিয়েশন থাকলে তাদের উপর 10% করে অ্যাডিশনাল ট্যারিফ উনি বসিয়ে দিবেন। তো এটা স্যার কতটুকু ফেয়ার? এই একটা মানে মাল্টি অ্যাক্টর ওয়ার্ল্ড সিস্টেম যেখানে হচ্ছে উই বিলিভ ইন দ্য প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি, ইকুইটি অ্যান্ড ডেমোক্রেসি। তো এই সকল জায়গায় স্যার উনি যে একটা আইসোলেশনিস্ট অ্যাপ্রোচ নিচ্ছেন, বলছেন যে কোনো মতেই ডলারের রিজার্ভ কারেন্সি হিসেবে যে একটা পজিশন আছে সেটাকে উনি কম্প্রোমাইজড হতে দিবেন না। তো স্যার এই যে উনি যে ট্যারিফ ইম্পোজ করার থ্রেটটা দিচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? ডোনাল্ড ট্রাম্প ইজ এ ফিগার আপনি বলছেন। আমি প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটুখানি একটা জিনিস বলি। আমি কিছুদিন আগে আমি রোমে একটা ইন্টারনাল অডিটের একটা গ্লোবাল কনফারেন্সে আমার একটা আলোচনার বিষয় ছিল। সেখানে আমার সাথে যে আরেকজন আলোচক ছিল উনি ডোনাল্ড ট্রাম্পকে উনি বলছিল যে তোমার সেলস ডিপার্টমেন্টের হেড হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে ধরো তুমি, তাহলে তুমি কিভাবে আন্তর্জাতিক বাজারে তোমার প্রোডাক্টকে তুমি কিভাবে করতে পারবে। আমি যে যুক্তি দিয়ে করেছিলাম তাকে সবাই এটা প্রশংসা করেছিল যে ইয়েস, আমি আমার প্রোডাক্টটা সেল করতে পারবো এবং বিশ্বব্যাপী এটাকে আমি পপুলার করতে পারবো, যে কোনোভাবে হোক এটা পপুলার হবে। সো যাই হোক, ওটা আমি ডোনাল্ড ট্রাম্প তিনি তার দেশের অর্থনীতির জন্য তিনি বা শুল্ক বা ট্যারিফ আরোপ করতেই পারেন, এটা ওনার একক ছত্র অধিকার। ওনার দেশের অর্থনীতি ভালো মন্দের জন্য উনি সিদ্ধান্ত নেবেন। উনি অনেক দেশের উপর আরোপ করেছে এবং বিভিন্ন দেশ বিভিন্ন কায়দায় এটা মিটিগেট করতে চেষ্টা করছে। এখন ব্রিক্সের উপরও যদি ব্রিক্সভুক্ত দেশগুলির উপর যদি 10% ট্যারিফ আরোপ করে, অতিরিক্ত ট্যারিফ আরোপ করে, তাহলে এটা ব্রিক্সভুক্ত দেশগুলি ব্রিক্স এটা তাদের কৌশলের উপর ডিপেন্ড করবে তারা এটা কীভাবে মোকাবেলা করবে। আমি যদি এখন একটা কথা বলি, ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে শুল্ক মানে ট্যারিফ ইম্পোজ করেছে চায়নার উপর অনেক শুল্ক আরোপ করেছে বা ট্যারিফ আরোপ করেছে, এই ট্যারিফ ইম্পোজিশনের পরে চায়না যেটা করছে তাদের মোকাবিলাটা হচ্ছে তারা আবার কাউন্টার ইম্পোজ করেছে তাদের যেখানে এরিয়া আছে সেই এরিয়া। এটা হচ্ছে তার শক্তিমত্তা, তার অবস্থান, এগুলির উপর ডিপেন্ড করে কে কীভাবে মোকাবিলা করছে। তো হাউ বাংলাদেশ অ্যাকচুয়ালি মিটিগেট দি প্রবলেম। বাংলাদেশ চলে গেছে আমেরিকাতে, যাইয়া বলছে যে
আমার ট্যারিফটা কমায় না দিলে আমার অর্থনীতির অসুবিধা হবে, আমার অর্থনীতিতে ধস নামবে, আমি এটা অ্যাফোর্ড করতে পারবো না, আমি তোমার কাছ থেকে আরও বেশি ইম্পোর্ট করব। জি স্যার। সো লেট আস অ্যাকচুয়ালি ডিসকাস হাউ উই ক্যান মিটিগেট দি প্রবলেম, আমাদেরকে কিভাবে ছাড় দেওয়া যায়। এবং বাংলাদেশও কামিয়াব হয়েছে, বাংলাদেশও সফল হয়েছে, বাংলাদেশ 20% নিয়ে আসতে পেরেছে। একইভাবে যার মতো করে সে এটাকে মোকাবেলা করবে, মিটিগেট করবে। কার রিস্ককে কিভাবে মোকাবেলা করবে সেটা তার যোগ্যতা, তার এফোর্ট, তার বুদ্ধিমত্তার উপর ডিপেন্ড করে। ব্রিক্স সেভাবেই মোকাবেলা করবে আমার বিশ্বাস। আচ্ছা স্যার, কারণ আমি স্যার নিজে যেটা অবজার্ভ করেছি, ইউএসএ নিজেই কিন্তু স্যার অন্যান্য দেশের উপর থেকে তার নিজের ডিপেন্ডেন্সিটাকে কমাতে পারছে না। তার চায়না থেকে আপনার রেয়ার আর্থস লাগছে, তার রাশিয়া থেকে রাশিয়া থেকেও তার হচ্ছে কি ইউরেনিয়াম ইম্পোর্ট করতে হচ্ছে। এবং এই বছর, শুধু এই বছরে তারা $778 মিলিয়ন মতো ইউরেনিয়াম ইম্পোর্ট করেছে। তো আমার কাছে স্যার আমি যেটা নিজের অবজারভেশনে দেখেছি, খুব সম্ভবত আপনি যেটা বললেন যে ব্রিক্সকে কাউন্টার করা, যেহেতু এত হেভি ওয়েটসগুলো আছে, তাদেরকে কাউন্টার করা জাস্ট থ্রু ট্যারিফ ইম্পোজিশনস ইজ নট পসিবল অর প্র্যাকটিকেবল। স্যার, আমার পরবর্তী কোয়েশ্চেন এটার সম্পর্কিতই। তো যেহেতু আমরা যে আগ্রাসনটা দেখছি, যে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম হচ্ছে ব্রিক্সের যে কান্ট্রিগুলো, এর মধ্যে আপনার ব্রাজিল আছে, ব্রাজিলের উপর খুব সম্ভবত স্যার 50% ট্যারিফ ইম্পোজ করা। চায়নার উপর স্যার সে তো একদম 200-র ঘরে চলে গেছিল, এখন বলছেন যে আমরা এখন একটা ডিসকাশন আগাচ্ছি, তবু আমরা ধরে নিচ্ছি 50 থেকে 100%-এর মধ্যে। ইন্ডিয়ার উপর 50% দিয়ে রাখলো, এবং ইন্ডিয়ার সাথে কিন্তু এখন খুবই একটা আপনার তেলে বেগুনে আপনার কনফ্রন্টেশন হচ্ছে। রাশিয়ার সাথে তো স্যার রাশিয়ার সাথে, এবং খুব রিসেন্টলি উনি আপনার ইউনাইটেড নেশনসের যে জেনারেল অ্যাসেম্বলি হলো সেখানে বলেছেন রাশিয়া ইজ আ পেপার টাইগার। তো এইটা একটু বেশি কনফ্রন্টেশনাল হয়ে গেছে রিটোরিক্যালি। তো এই যে মার্কিন আগ্রাসন এই দেশগুলোর এগেনস্টে হচ্ছে স্যার, এই আগ্রাসনের এগেনস্টে কি ব্রিক্সের যে কোয়ালিশনটা, এটা কি কাউন্টার ব্যালেন্স করে এক্সিস্ট করতে পারবে? থ্যাংক ইউ। এটা খুব কঠিন কোশ্চেন আমার জন্য, বাট আমি যেটা বলবো সেটা হলো, প্রথমত আমি যদি পপুলেশন সাইজের দিকে দেখি, জি স্যার, ব্রিক্সভুক্ত দেশগুলির পপুলেশন হচ্ছে 3.3 বিলিয়ন। জি স্যার, মানে 330 কোটি পপুলেশন। জি স্যার। আর অন দ্য আদার হ্যান্ড যদি আমরা দেখি ওয়েস্টার্ন যে ন্যাটো, জি স্যার, যদিও ন্যাটো অর্থনৈতিক জোট না, এটা হচ্ছে একটা সামরিক জোট। জি স্যার। ন্যাটোভুক্ত যে 32টা দেশ আছে তাদের সাথে তারা তো আমেরিকায় একই, তো আমেরিকান পপুলেশন অ্যারাউন্ড কত 130 মিলিয়ন। জি স্যার। সো এইটা আর যে ন্যাটোভুক্ত 32টি দেশের টোটাল পপুলেশন হচ্ছে 1.2 বিলিয়ন। সো অল টুগেদার এরা সবগুলি মিলে যেটা হবে আপনার 154 কোটি। জি স্যার। 1.54 বিলিয়ন। সো পপুলেশনের দিক থেকে কিন্তু ব্রিক্স ডাবল ইন সাইজ অফ পপুলেশন। সো ডাবল, পপুলেশন ইজ অলওয়েজ এ পাওয়ার, এটা শক্তি। সো এটার আমি বলবো যে দুনিয়া কিন্তু যুদ্ধ দিয়ে কোনোদিন কোনো কিছু সমাধান হবে না, সব কিছু সমাধান হবে কৌশল দিয়ে, বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে, আলোচনা দিয়ে। সুতরাং সব পক্ষকে সেদিকেই চিন্তা করতে হবে, কারণ যুদ্ধ ইজ নট এ পার্মানেন্ট সলিউশন। অফকোর্স, আমি সেটা মনে করি যে এই ব্রিক্সের অগ্রযাত্রা এটা আমাদেরকে সময় বলে দেবে কোথায় যাই। বাট এটাকে যদি আমরা অর্থনৈতিক এবং আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে একটা কাউন্টার ব্যালেন্স করার জন্য যে অবজেক্টিভ নিয়ে এটা এসছে, সেটাই যদি হয় এবং এনডিএকে যদি আরও সুপ্রতিষ্ঠিত করতে পারে, সারা পৃথিবীর সব দেশকে যদি তারা সার্ভ করতে পারে, তাহলে ডেফিনেটলি একটা ব্যালেন্স তৈরি হয়ে যাবে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা অন্যান্য আদার যে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলি, সবগুলি তখন এনডিএকে কাউন্ট করবে। অফকোর্স। সো যে এটা গ্লোবাল ইনফ্লুয়েন্সটা, এটা কিন্তু এটা নিউট্রালাইজ হবে, এটা ব্যালেন্স হবে আমার বিশ্বাস। আচ্ছা স্যার, ভেরি ওয়েল পুট স্যার। তো স্যার এখন মানে ব্রিক্স কান্ট্রিগুলো থেকে একটু বাংলাদেশের দিকে এগিয়ে আসি। স্যার 2024-এ দেখেছিলাম স্যার বাংলাদেশ গ্রেট ইন্টারেস্ট দেখিয়েছে যে দে ওয়ান্ট টু জয়েন দ্য ব্রিক্স অ্যালায়েন্স। যদিও আমরা আমাদের মেম্বারশিপ এখনও পাইনি, তবে ব্রাজিল অ্যাজ আ কান্ট্রি তারা ইনশিওর করেছে, বাংলাদেশকে অ্যাসিওর করেছে তারা বলছিল যে সিন্স উই শেয়ার দ্য সেম প্রিন্সিপালস অ্যান্ড সেম প্রিন্সিপালস অফ ডেমোক্রেসি অ্যান্ড মাল্টিল্যাটারালিজম, তো তারা বাংলাদেশের হয়ে বাংলাদেশকে সাপোর্ট করবে, তারা যেন মেম্বারশিপটা পায়। তো স্যার যদি বাংলাদেশ আসলে মেম্বারশিপটা পায়, এটাকে আসলে আদৌ সম্ভব? এবং মেম্বারশিপ পাওয়ার পর কি স্যার
যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকটা আছে এনডিবি, তো এখান থেকে কি স্যার মানে আমরা ওয়ার্ল্ড ব্যাংক কিংবা আইএমএফ থেকে যেমন সহায়তা পাই, ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স পাই, এই এনডিবি থেকে পাওয়ার কি আমাদের পসিবিলিটিটা বেড়ে যাবে? দেখেন, এখানে বাংলাদেশ অলরেডি কিন্তু এনডিবির মেম্বার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। বাংলাদেশ এনডিবির মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করার পরে 2021 সালে অগাস্ট বা সেপ্টেম্বর, 21শে সেপ্টেম্বর 2021 সাল সম্ভবত বাংলাদেশকে ফর্মাল মেম্বারশিপটা এনডিএ দিয়ে দিয়েছে। এনডিএ মেম্বারশিপ দিয়েছে, নট ব্রিক্স। আচ্ছা। এনডিএ হচ্ছে ব্রিক্সের প্রতিষ্ঠিত একটা ব্যাংক। ওই ব্যাংকে বাংলাদেশ কিন্তু এখন একজন মেম্বার। আচ্ছা। সো বেনিফিট চাইতে পারে। এবং ব্রিক্সের যেহেতু এখনো মেম্বারশিপটা কনফার্ম হয় নাই বাংলাদেশ কিন্তু ব্রিক্সে মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করে দিয়েছে। জি স্যার। সো বাংলাদেশের ফরেন পলিসি অনুসারে যেটা আছে সেটা হলো আমাদের সাথে কারোর সাথে কোনো বৈরিতা নাই, বহির্বিশ্বে আমাদের কোনো শত্রু নাই, সবাই আমাদের বন্ধু। এই মানে পলিসিতে যদি বাংলাদেশ প্রত্যেকটা গভর্নমেন্ট যদি এই পলিসিতে এগিয়ে যায়, তাহলে আমি বলবো আমরা যেমন আমরা আসিয়ানে এখন আমরা মেম্বারশিপ পাই নাই, না স্যার, আমরা সার্কের মেম্বারশিপ আছে কিন্তু সার্ক ইজ ভেরি একটা নাম আছে শুধু, এটা ইনঅ্যাক্টিভ, ফুলি ইনঅ্যাক্টিভ। তারপরে যদি আমরা বলি আমরা ব্রিক্সের মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করেছি, আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে অলরেডি বেনিফিট নিচ্ছি, আইএমএফ থেকে বেনিফিট নিচ্ছি। সো বাংলাদেশের যারা থিঙ্ক ট্যাঙ্ক নীতি নির্ধারক আছে এই ব্যাপারে যারা সিদ্ধান্ত গ্রহণ করবে, ওনারা নিশ্চয়ই এটা চিন্তাভাবনা করেই প্রসিড করবে, যাতে করে আমি একটা গ্রুপের সাথে একটা ব্লকের সাথে সম্পর্ক তৈরি করব এমনভাবে আরেকটা ব্লক যেন আমার শত্রু না হয়ে যায়। এভাবেই সবার সাথে উইন করে আমাকে আগাইতে হবে। কারণ বাংলাদেশ আমি বলবো সামরিক শক্তির দিক থেকে ওরকম কোনো বড় দেশ না যে আমরা চায়নার মতো সিদ্ধান্ত নিতে পারবো। আমাদেরকে সব জিনিস চিন্তা ভাবনা করে চলতে হবে, কিন্তু সবচাইতে শক্তিশালী হয়ে থাকতে হবে। অফকোর্স স্যার। আমাদের এই স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি অথবা যে হেজিং এর যে ট্যাকটিকটা এটাই ফলো করে আসছে স্যার। তো স্যার আমার লাস্ট কোয়েশ্চেন হবে আপনার কাছে, এই যে আপনি পলিসি মেকারদের কথা বললেন, আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে এখন বাংলাদেশ যদি আসলে ব্রিক্সে জয়েন করতে চায়, ব্রিক্সের মেম্বারশিপ পেতে চায়, তো আমাদের পলিসি মেকারদেরকে আপনি আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার জায়গা থেকে কি রেকমেন্ডেশন দিবেন? আমি আমার রিকমেন্ডেশন দেওয়ার মতো অতটুকু আমি করব না, সাহস করব না। বাট আমি এটা বলবো, আমি আলোচনা করবো এটাই, বাংলাদেশ তো অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে। অফকোর্স স্যার। এখানে রিকমেন্ডেশনের তার অপেক্ষা রাখে না, অলরেডি মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করে দিয়েছে, এনডিএর মেম্বার হয়ে গেছে, এনডিবির মেম্বার হয়ে গেছে অলরেডি। সো এখানে যেটা মেম্বারশিপ হলে আমাদের কি হবে, আমি এখানে নাও হতে পারে, কারণ আর্জেন্টিনাকে কিন্তু রিজেক্ট করেছে, মেম্বারশিপ দেয় নাই। সো ব্রিক্স মেম্বারশিপ নাও দিতে পারে। সো ব্রিক্স মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করার কারণে বাংলাদেশের উপরেও কিন্তু ট্যারিফ আরোপ হয়েছে। জি স্যার। ব্রিক্স মুক্ত সব দেশের উপর ট্যারিফ আরোপ হয়েছে। সো এটা আরোপ হয়েছে। এখন যদি মেম্বারশিপ পাই, তাহলেও স্বাভাবিকভাবে ব্রিক্সভুক্ত দেশগুলির সাথে নেটোভুক্ত দেশগুলি এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে বা আমেরিকা থেকে একটা প্রতিযোগিতা অবশ্যই চলবে। সো এটা মাথায় রেখেই আমাদেরকে কাজ করতে হবে, এবং নিশ্চয়ই আমরা অ্যাপ্লাই করার সময় সেটা চিন্তাভাবনা করেই করেছি, যেন আমাদের শত্রুতা কোনো দিকে ব্যাপকভাবে কোনো না হয়। এটা সো এটা হচ্ছে আমরা সবার সাথে বন্ধুত্বের যেই পলিসি, সেই পলিসিতেই আমাদেরকে অগ্রসর হতে হবে, এবং সেটা মাথায় রেখেই আমাদের পলিসি মেকাররা পলিসি মেক করবেন, এটাই আমার বিশ্বাস। আচ্ছা স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। খুবই এনলাইটনিং একটা কনভারসেশন ছিল। আশা করি আমাদের দর্শকদের আপনার কথা অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ডাকার জন্য। আবারও দেখা হতে পারে। দর্শকদের সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে শোনার জন্য। অবশ্যই, থ্যাংক ইউ স্যার। তো প্রিয় দর্শক, আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু আমাদের জানাতে হবে। এখন আপনাদের সাথে তো আমি সরাসরি কথা বলতে পারছি না, তো আপনাদের দায়িত্ব আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে গিয়ে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিওগুলোতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ডিসকাশনগুলো আপনাদের কেমন লাগছে, অথবা আপনারা কি ডিসকাশনস দেখতে চান। আপনাদের শো, আপনারা নির্ধারণ করবেন আমরা কোন মতামতগুলো নিয়ে আসি এবং কোন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আনটিল নেক্সট টাইম, থ্যাংক ইউ।